আসসালামু আলাইকুম, আমি ইফতেখার আলম রয়েছি ব্রাইট হরাইজন্সের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ক্রিয়াপদ। আর এই বিষয়টা শুধুমাত্র এইচএসসির জন্য না, বরং এসএসসি যারা তাদের জন্য একই রকমভাবে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এসএসসি 26 ব্যাচ যারা আর কি, আর এইচএসসি যারা রয়েছে তাদের জন্য এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় এটা কিভাবে আসে প্রথমে আমরা আলোচনা করব। তো পরীক্ষায় এটা আসার নিয়ম ওই বিশেষ্য যেরকম আসতো, আমাদের আগের ভিডিওতে বলেছি, যারা যারা দেখোনি তারা চেক করে গিয়ে দেখতে পারো আগের ভিডিওটা। বিশেষ্য যেমন পরীক্ষায় আসে হচ্ছে 3 নংয়ে, এটাও ঠিক 3 নংয়েই আসবে, অর্থাৎ 3 নং। আর 3 নংয়ে আসার পর এটার আসার উপায়ও থাকবে ঠিক দুইটা। একটা হচ্ছে 3-এর ক, এই কতে থাকবে ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা করো। এটা হচ্ছে কতে আসবে। তো প্রকারভেদটা শুধু কাকে বলে কত প্রকার এভাবে নাও আসতে পারে, কর্মপদের ভিত্তিতে কত প্রকার, তারপরে মনের ভাব প্রকাশের দিক থেকে এরকম অন্য কোনো একটা নির্দিষ্ট কথা বলা থাকতে পারে। আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে অথবা খতে আসবে। খ নাম্বারে আসবে কোনটা, যে ক্রিয়াপদ চিহ্নিত করো। কোনো একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, কতগুলো 2 থেকে 3টা বাক্য বা আর একটু বেশি, সর্বোচ্চ 5-6টা বাক্য থাকতে পারে। তার মধ্য থেকে আমাকে বলা হবে যে কোনো 5টি ক্রিয়াপদ চিহ্নিত করো, মাত্র 5টা। তো এইটা বেশি সহজ, আমরা বরাবরই বলে আসছি, বিশেষ্যর ক্ষেত্রেও তাই, ক্রিয়াপদের ক্ষেত্রেও তাই। অর্থাৎ 3 নংয়ে যে পদাশ্রিত নির্দেশক আসে, এখানে আমরা সবসময় চেষ্টা করব অথবা যেটা আছে এটা দেওয়ার, কারণ আমার সময় অনেক সাশ্রয় হবে। 5টা শব্দ লিখতে কতক্ষণই বা লাগবে, কিন্তু এখানে আমি যদি ব্যাখ্যা করতে চাই ক নম্বরে, যেটা আমার সময় লেগে যাবে প্রায় অ্যাটলিস্ট 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লেগে যেতে পারে। তো আমার কোনো প্রয়োজন নেই এত টাইম ওয়েস্ট করার, তার চেয়ে আমি অথবা অর্থাৎ এই খ নাম্বারটা দেব। সবার উদ্দেশ্যে এটা আমি বলবো, তোমরা সবাই চেষ্টা করবে খ নাম্বার অ্যান্সার করার। যাই হোক, তো ক্রিয়াপদের এখন আমরা দেখব কি আছে। তো প্রথমেই আমরা দেখব ক্রিয়াপদ কাকে বলে। তো ক্রিয়াপদ কাকে বলে, আসলে যে শব্দ দ্বারা, অর্থাৎ যে পদ দ্বারা, যে কোনো শব্দই যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাকে আমরা বলবো পদ। এটা নিয়ে একটু কনফিউশন থেকে যায় সবসময়, অর্থাৎ কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে আমরা পদ বলবো। তো যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, শুধু করাটাই আসলে না, কোনো কাজ করা হতে পারে, কোনো কাজ হওয়া হতে পারে, কোনো কাজ ঘটা হতে পারে, কোনো কাজ করানোও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এদের যে কোনো একটা হলেই তাকে আমরা বলবো ক্রিয়াপদ। ইংরেজিতে যেটাকে আমরা ভার্ব বলি, বাংলাতে এটাকে আমরা বলবো ক্রিয়াপদ। গেল, এই হচ্ছে আমরা ক্রিয়াপদ কাকে বলে। যেমন আমি বিদ্যালয়ে যাই, এখানে এই যাওয়াটা দিয়েই কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এখানে এই যাই হচ্ছে আমার ক্রিয়াপদ। ঠিক আছে, এটাই ছিল আমার ক্রিয়াপদের মোটামুটি একটা প্রাথমিক আলোচনা, যে কাকে বলে। আরও উদাহরণ দেওয়া যায়, যেমন তারা ফুটবল খেলছে, এখানে এই খেলছেটা হচ্ছে একটা ক্রিয়াপদ। তো এখন এটার কাল অনুযায়ী, কাল অর্থাৎ টেন্স অনুযায়ী বিভিন্ন পার্থক্য থাকতে পারে, যেমন খেলছে, খেলছিল, খেলবে, এরকম হতে পারে। সেটা হচ্ছে সম্পূর্ণ তার সময়ের উপর নির্ভর করবে, কিন্তু যেটা দিয়ে করা বোঝাবো সেটাই হচ্ছে ক্রিয়াপদ। গেল, ক্রিয়াপদের পর এখন আমরা চলে যাব এটার প্রকারভেদে। তো প্রকারভেদ করতে গেলে যে কোনো জিনিসকে যখন আমরা প্রকারভেদ করি, কোনো একটা কিছুর ভিত্তিতে করা লাগে। যেমন ক্রিয়াপদকে প্রথমে আমরা বিবেচনা করব, মানে প্রকারভেদ আলোচনা করব, সেটা হচ্ছে অর্থ সম্পর্ক বিচারের দিক থেকে। তো অর্থ সম্পর্কটা আসলে এমন যে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হচ্ছে কি না। 1 নম্বরটা সমাপিকা ক্রিয়া, যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাহলে আমরা সেটাকে বলবো কি, সমাপিকা ক্রিয়া। যেমন
আমি পাঠদান করছি। এইখানে পুরো বাক্যটার মধ্যে ক্রিয়াপদ হচ্ছে এই করছি। যখন আমি বললাম আমি পাঠদান করছি, এরপর আমাদের মনে আর কোনো প্রশ্ন জাগে না। হ্যাঁ, পাঠদান করছে, ঠিক আছে। কোনো প্রশ্ন যদি না জাগে তাহলে সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। আর যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না পায় তখন তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। যেমন আমি বিদ্যালয় থেকে ফিরে, এই ফিরেটা অবশ্যই কোনো একটা কাজ বোঝাচ্ছে, কিন্তু আমি যদি কাউকে বলি আমি বিদ্যালয় থেকে ফিরে, থেমে গেলাম, তার মনে প্রশ্ন অবশ্যই জাগবে যে বিদ্যালয় থেকে ফিরে তারপরে আমি কি করলাম। তো এক্ষেত্রে কি হবে, এই বাক্যটায় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। যদি প্রকাশ না পায় তাকেই আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি যদি এই বাক্যের শেষে বলে দিতাম মাঠে খেলতে গেলাম, তাহলে আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে যেত। তো এই মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে যায় তখন আর সেটা হবে সমাপিকা, আর না পাওয়া পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত যা ছিল তা হচ্ছে অসমাপিকা। তাহলে এইটাকে আমি বলবো অসমাপিকা ক্রিয়া, আর মাঠে খেলতে গেলাম এটা বলাতে অর্থ প্রকাশ পেয়ে গেল, এটাকে আমি বলবো সমাপিকা। তাহলে আমাদের এটা ছিল প্রথম উপায়, অর্থাৎ বিভাজন করার বা প্রকারভেদ আলোচনা করার। এর পরেরটা এখন আমরা দেখব গঠন বৈশিষ্ট্য অনুযায়ী। তো গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়াপদ ভাগ করা যেতে পারে। তো গঠন বৈশিষ্ট্য অনুযায়ী প্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে কি প্রযোজক ধাতুর সঙ্গে। এটা চেনার সবচেয়ে সহজ উপায়, কাউকে কোনো কিছু করানো বোঝাবে, যেমন রাখাল গরু চড়ায়, শিক্ষক ছাত্রদের পড়ায়, মা শিশুকে খাওয়ায়, এরকম বিভিন্ন জিনিস, অর্থাৎ কেউ কাউকে কোনো কিছু করাবে, অর্থাৎ করানো। এই করানো বোঝালেই সেটা হবে হচ্ছে কি প্রযোজক। এখন যদি আমি লিখি যেমন রাখাল গরু চড়ায়, যেমন আমি যদি লিখি শিক্ষক ছাত্রদের পড়ায়, শিক্ষক ছাত্রদের পড়ায়, এই পড়ানো এটা অবশ্যই কোনো একটা কাজ করানো বোঝাচ্ছে। তো এটাই হবে কি আমার প্রযোজক ক্রিয়া। এরপরে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া হচ্ছে কি কোনো একটা নাম ধাতুকে ক্রিয়াপদে রূপান্তর করবে। যেমন আমি যদি বলি শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন। এখন এই বেতাচ্ছেন বলতে এই শব্দটা এসেছে আসলে বেত থেকে, যেমন বেত থেকে বেতানো, তারপরে হচ্ছে জুতা থেকে জুতানো, তারপরে হাত থেকে হাতানো, এরকম যতগুলো জিনিসে সাধারণত আনো প্রত্যয় যুক্ত করি আমরা, বিভিন্ন বিভক্তিযুক্ত হতে পারে, করলে তাকে আমরা তখন বলবো কি নাম ধাতুর ক্রিয়া। তো এটা ছিল আমাদের নাম ধাতুর ক্রিয়া। পরবর্তী বিষয়ে আমরা যাই, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে একটা থাকবে অসমাপিকা ক্রিয়া আর একটা থাকবে কি সমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি বলি আমি খেলতে গিয়েছিলাম, যেমন খেলতে গিয়েছিলাম, এই খেলতে আমি খেলতে বলে থেমে গেলাম, অর্থ প্রকাশ পুরোপুরি পাচ্ছে না, তখন এইটুকু হয়ে যাবে অসমাপিকা। কিন্তু যদি বলি গিয়েছিলাম,
এটা হবে সমাপিকা, তখন এটা হয়ে যাবে কি যৌগিক ক্রিয়া। যেমন আমি যদি বলি আমি খেয়ে নিয়েছিলাম, আমি খেয়ে নিয়েছিলাম, এই খেয়েটা হচ্ছে অসমাপিকা আর নিয়েছিলামটা সমাপিকা। অর্থাৎ কোনো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যদি থাকে তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। এরপরে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়াটা হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয় এদের সাথে ধাতু যোগ দিয়ে গঠিত হতে পারে। তো এখন যদি আমি বলি সাঁতার কাটা, সাঁতার কাটা, এক্ষেত্রে এই পুরোটা মিলে এটা হচ্ছে আমার বিশেষ্য আর এটা হচ্ছে ক্রিয়া, এই দুটো মিলে হবে আমার মিশ্র ক্রিয়া। অর্থাৎ যে কোনো একটা বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয় এদের সাথে আমার যুক্ত হবে ক্রিয়াপদ, তখনই তাকে আমরা বলবো হচ্ছে কি মিশ্র ক্রিয়া। চলে যাই আমরা পরবর্তী টপিকে, সেটা হচ্ছে কর্মপদের ভূমিকা অনুসারে। কর্মপদের ভূমিকা অনুসারে ক্রিয়াপদের প্রকারভেদ। তো এটার জন্য আমাদের একটা জিনিস বোঝা লাগবে যে কর্মপদ আসলে কি। তো সবার আগে আমরা চলে যাব কর্মপদ কাকে বলে। দেখি কর্মপদ, যাকে আশ্রয় করে যে কোনো একটা কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকেই হচ্ছে বলে কর্মপদ। এইটা চেনার জন্য আমাদের কি করতে হবে, কোনো একটা বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আমি যদি বলি সে বই পড়ছে, এখানে আমার ক্রিয়াপদ হচ্ছে পড়ছে, এই পড়ছেটাকে আমি প্রশ্ন করব কি পড়ছে। তো যদি আমি জিজ্ঞেস করি কি পড়ছে, উত্তরটা আসবে বই। তো এইখানে এই বইটা হচ্ছে আমার কর্মপদ। অর্থাৎ বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো তাকে বলা হয় হচ্ছে কি কর্ম। তো এই কর্মপদের উপস্থিতির ভিত্তিতে আমরা হচ্ছে পাবো ক্রিয়াপদের প্রকারভেদ। তো কর্মপদের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াপদ হচ্ছে 3 প্রকার। এক নাম্বার হচ্ছে কি অকর্মক ক্রিয়া। অকর্মকে কি হবে, কর্মপদ অনুপস্থিত থাকবে, অর্থাৎ আমি বাক্যের এই যেই বাক্যটা লিখব তার মধ্যে কোনো কর্মপদ থাকবে না। যেমন লোকটি ঘুমাচ্ছে, এখানে আমি যদি বলি কি ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে বললে আমি লোকটি পাবো, কিন্তু কি ঘুমাচ্ছে বললে আমি কোনো উত্তর পাবো না। তো যেহেতু কি দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, সুতরাং এইটা হচ্ছে আমার অকর্মক ক্রিয়া। এবার সকর্মক ক্রিয়া হচ্ছে আমার 2 নম্বরে। তো সকর্মক ক্রিয়াতে হচ্ছে কি কর্মপদ উপস্থিত থাকবে। যেমন আমি বললাম সে ভাত খাচ্ছে। তো এখানে এই ভাত খাওয়া যে ব্যাপারটা, কি খাচ্ছে, ভাত খাচ্ছে, কর্মপদ আমার উপস্থিত রয়েছে। তো কর্মপদ উপস্থিত থাকলে সেটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া। এবার সবার শেষে দ্বিকর্মক ক্রিয়া। কোনো কোনো ক্ষেত্রে বাক্যে 2টা কর্মপদ থাকতে পারে, শুনে একটু আজব লাগলেও এটা সত্যি, বাক্যে 2টা কর্মপদ থাকতে পারে। যেমন আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখায়। তো এখানে দেখায় হচ্ছে আমার ক্রিয়াপদ, যদি এটাকে কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে চাঁদ। এটাকে আমি বলবো প্রধান কর্ম। প্রধান কর্ম। আর একটা ভাবে প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে কাকে দেখায়, কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো আমি শিশুকে, এইটাকে আমরা বলি গৌণ কর্ম বা অপ্রধান কর্ম। এই ছিল আমাদের কর্মপদের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াপদের প্রকারভেদ। এখন সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষায় যদি আমার কোনো একটা অনুচ্ছেদ থেকে বের করতে দেয় যেটা 3 নম্বরের খতে থাকবে,
আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে 3-এর খতে এটার উল্লেখ থাকবে। তো সেইখানে কি আমাদের প্রয়োজন আছে এই পুরোটা উল্লেখ করার যে কোনটা অকর্মক ক্রিয়া কোনটা সকর্মক ক্রিয়া? না, আসলে প্রয়োজন নেই। সেখানে শুধুমাত্র 5টা শব্দ লিখে দিলেই হবে। তবে যদি প্রশ্নে কখনো উল্লেখ থাকে যে প্রকারভেদ সহ উল্লেখ করতে, তখন লাগতে পারে, কিন্তু ওরকমটা কখনো আমি দেখিনি। তো এই জন্য শুধুমাত্র কোনটা ক্রিয়াপদ সেটা লিখে দিলেই হবে। যে কোনো একটা অনুচ্ছেদ দেবে, আমরা তোমাদের সুবিধার জন্য একটা অনুচ্ছেদ একটু পর স্ক্রিনে আসবে, ওই অনুচ্ছেদটা দেখে তোমরা ক্রিয়াপদগুলো চিহ্নিত করে আমাদের কমেন্ট সেকশনে জানাও যে কোনটা কোনটা ক্রিয়াপদ হলো। যারা একটু বেশি অ্যাক্টিভ তারা চাইলে প্রকারভেদ সহ করতে পারো যদি মনে থাকে, না থাকলেও সমস্যা নেই। শুধুমাত্র ক্রিয়াপদগুলো চিহ্নিত করে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও। যদি কোনো ভুল হয় সেগুলো আমরা ঠিক করে দেব। আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে বোঝার ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আমরা অবশ্যই সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনার চেষ্টা করব। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটা অন করে দাও, কারণ আমাদের পরীক্ষার আর খুব বেশি বাকি নেই। 2025-এর যারা, এদের পরীক্ষা খুব শীঘ্রই। তো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখার চেষ্টা করো। আর যে কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমাদের, আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজ আমাদের ক্রিয়াপদের বিষয় এই পর্যন্তই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষণ। এটা এইচএসসি 2025 যারা তাদের এবং এইচএসসি 2026 যারা আছে তাদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটা পরীক্ষায় মোটামুটি কমন একটা টপিক, আসতেই পারে। তো এটা কিভাবে পরীক্ষায় আসে আমরা আগেও আলোচনা করেছিলাম। বিশেষ্য বা ক্রিয়াপদ ওদের ক্ষেত্রে যে পরীক্ষায় এটা 3 নম্বরে আসে। 3-এর কতে আসবে বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার, কি কি, আর এটা আমরা সবসময় বলি তোমাদের অ্যান্সার না করতে। আর খ নাম্বারে আসবে হচ্ছে কি, নিচে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে প্রশ্নে, সেই অনুচ্ছেদ থেকে আমাদের বের করতে হবে খুঁজে যে কোনটা আমার বিশেষণ পদ। যাই হোক, তো আমরা এখন চলে যাই বিশেষণ কাকে বলে সেই বিষয়ে। ও আরেকটা ব্যাপার, তোমাদের সবসময় আমি বলে আসি এই খ নাম্বার থেকে অ্যান্সার করতে, কারণ এখান থেকে জাস্ট 5টা শব্দ বেছে লিখলেই আমাদের হয়ে যায়, এত পরিশ্রমের দরকার নেই। তো তোমরা অবশ্যই এই খ নাম্বার থেকে অ্যান্সারটা করবে, ক দেওয়ার প্রয়োজন নেই। আর যদি একান্তই তোমার বের করতে অসুবিধা হয়, অর্থাৎ তুমি নির্ণয় করতে পারছো না কোনটা বিশেষণ, সেক্ষেত্রে তুমি ক নাম্বারটা করতে পারো। তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে খ এর প্রতি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। এটা হচ্ছে বিশেষণ পদ। তো আমরা সবার আগেই চিন্তা করব বিশেষণ পদ আসলে কাকে বলে। বিশেষণ পদ হচ্ছে সেই পদ যা দ্বারা আমি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ যে কোনোটা বা ক্রিয়াপদ এদের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝাতে পারবো, তাকে আমি বলবো হচ্ছে কি বিশেষণ পদ। ইংরেজিতে এটাকে আমরা কি বলি তোমরা হয়তো জানো, অ্যাডজেক্টিভ। এটাকে ইংলিশে আমরা বলি অ্যাডজেক্টিভ, তো বাংলা এটার নাম বিশেষণ। তো এখন সবার আগে আমরা দেখব এটা আসলে কি কাজটা করে। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো কনফিউশন মনের মধ্যে উদয় হচ্ছে যে এটা বিশেষ্যর করে বুঝলাম, সর্বনামের করে তাও বুঝলাম, মানে দোষ গুণ অবস্থা প্রকাশ করে, কিন্তু বিশেষণের কিভাবে করে বা ক্রিয়াপদেরই বা কিভাবে করে। যেমন সবার শুরুতে আমি যদি বলি সবুজ, সবুজ পতাকা, তো এখানে পতাকা হচ্ছে আমার বিশেষ্য। আর এই সবুজ হচ্ছে এটার বর্ণ বোঝাচ্ছে, অর্থাৎ দোষ গুণ, এটা একটা গুণই তো বোঝাচ্ছে যেহেতু এটার বর্ণ অর্থাৎ রং, তো এটা হবে আমার বিশেষণ। এখন আরেকটা জিনিস হতে পারে কি সর্বনাম। সর্বনামের ক্ষেত্রে যেমন সে, আমি যদি বলি সে ভালো মানুষ, এইখানে সে হচ্ছে সর্বনাম, তাকে আমি ভালো বোঝালাম, এটাই হচ্ছে কি আমার
সর্বনাম পদের দোষ গুণ বা অবস্থা প্রকাশ পেল। শুধু মানুষটা যদি আমি মুছেও দিই সে ভালো, সেক্ষেত্রে শুধু আমার সর্বনামের দোষ গুণ অবস্থাটাই সে প্রকাশ করছে, দোষ গুণ না, মানে গুণ প্রকাশ করছে, ভালো। এরপরে বিশেষণের কি হতে পারে, যেমন আমি যদি বলি ছেলেটি খুবই ভদ্র। এখানে ভদ্র দিয়ে আমি অলরেডি তার একটা ভালো ব্যাপার প্রকাশ করছি। এই ভদ্রটার আগেই যদি আমি আবার খুবই বলে দিই, তার মানে ভদ্রটা কেমন, অর্থাৎ ভদ্রটা যে কেমন ভদ্র সেটাও প্রকাশ করছে। তার মানে কোনো একটা বিশেষণকেও সে বিশেষিত করতে পারে। আবার আর একটা কাজ করতে পারে, ক্রিয়াপদের একটা ক্রিয়া কিভাবে সংঘটিত হচ্ছে সেটাও বলতে পারে। যেমন আমি বললাম লোকটি দ্রুত দৌড়ায়, এইখানে এই দৌড়ানোটা হচ্ছে তার একটা ক্রিয়া। এইটাকে আমি কিভাবে দৌড়াই, অর্থাৎ তার দৌড়ের গুণ প্রকাশ করছি, এটাও হবে আমার একটা বিশেষণ। অর্থাৎ এটা কি করতে পারে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ক্রিয়াপদ এদের দোষ গুণ অবস্থা যে কোনোটাই প্রকাশ করতে সক্ষম, তো তাকে আমরা বলবো বিশেষণ পদ। যাই হোক, তাহলে আশা করি আমাদের বিশেষণ পদ সম্পর্কে সকল কনফিউশন দূর হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। বিশেষণকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এখন যে কোনো জিনিসকে প্রকারভেদ করা যায় বিভিন্ন কিছুর ভিত্তিতে, তো প্রধানত আমরা করব এটাকে দুই ভাগে ভাগ। তো দুই ভাগে করার কারণে একদম প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে নাম বিশেষণ। তো আমরা দেখি এখন নাম বিশেষণ আসলে কাকে বলে। তো নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদ কোনো নাম পদকে বিশেষিত করবে। তো নাম পদ বলতে আমরা সাধারণত বোঝাই হচ্ছে বিশেষ্য আর সর্বনাম। আমরা বোঝাই বিশেষ্য এবং সর্বনাম পদকে। তো অর্থাৎ এটা সহজেই বলা যায় যে বিশেষণ পদ সাধারণত বিশেষ্য আর সর্বনামকে বিশেষিত করবে তাকেই আমরা বলবো নাম বিশেষণ। যেমন কিছু উদাহরণ দেয়া যায়, লাল শাড়ি, এখানে শাড়িটা হচ্ছে আমার বিশেষ্য, এটাকে আমি লাল অর্থাৎ এটা রং নির্দেশ করলাম বা বর্ণ নির্দেশ করলাম। তো এই শাড়িকে যখন আমি বিশেষিত করলাম কোনো একটা বিশেষ্যকে, এটা হবে আমার নাম বিশেষণ। আবার যদি আমি বলি সে মন্দ নয়, এখানে এই সে যে সর্বনাম অর্থাৎ প্রোনাউন যাকে বলে, এই সেকে আমি মন্দ নয় বললাম, তার মানে তার গুণ প্রকাশ করলাম, তখন এটাও হয়ে যাবে কি নাম বিশেষণ। তো এখন নাম বিশেষণের আবার প্রকারভেদ রয়েছে, তো আমরা এখন আলোচনা করব নাম বিশেষণের প্রকারভেদ নিয়ে। তো নাম বিশেষণের ক্ষেত্রে প্রথম যেটা সেটা হচ্ছে গুণবাচক বিশেষণ। এটা দোষ গুণ বা অবস্থা প্রকাশ করতে পারে যে কোনো বিশেষ্য বা সর্বনামের। এখন গুণবাচক বলে যে শুধু গুণই বোঝাবে এমনটা না, এটার কিন্তু দোষও হতে পারে। যেমন আমি বললাম লোকটি সৎ, লোকটি সৎ, এখানে এই লোকটি সতের মধ্যে সৎ হচ্ছে এই লোকটার গুণ প্রকাশ করছে। যদি আমি সতের পরিবর্তে অসৎ বলতাম এটাও একটা দোষ বোঝাতো, তখন এটাও হয়ে যেত আমার গুণবাচক বিশেষণ। যাই হোক, এরপরে আমরা চলে যাব সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচকটা কি, সংখ্যা শুনে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই সংখ্যা নির্দেশ করবে। সংখ্যা নির্দেশ করতে বলতে যেমন 100 টাকা, তারপরে 10টি মুদ্রা। দুইটি পুত্র, এখানে যেই সংখ্যাগুলো আমি বোঝাবো এই প্রত্যেকটাই হচ্ছে আমার সংখ্যাবাচক বিশেষণ অর্থাৎ সংখ্যা নির্দেশ করবে।
তারপরে পরিমাণবাচক বিশেষণ, এটাতে হচ্ছে কি পরিমাণ বা মাত্রা নির্দেশ করবে। পরিমাণ বা মাত্রা কেমন, যে কোনো কিছু মানে কতটুকু রয়েছে এটা। যেমন পঞ্চাশ বিঘে জমি, এখানে এই 50 বিঘেটা দিয়ে জমির পরিমাণ বোঝাচ্ছে। এরপর যদি আমি বলি পাঁচ সের চাল, এখানে এই 5 সের হচ্ছে চালের পরিমাণ নির্দেশ করবে, এটা হবে আমার পরিমাণবাচক বিশেষণ। এরপরে আমরা দেখব ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক হচ্ছে পর্যায়ক্রমিক মান বা ক্রম নির্দেশ করে। আমরা অনেক সময় বলি সে শ্রেণীকক্ষে প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে, তো এই প্রথম দ্বিতীয় এগুলো সব হচ্ছে কি ক্রমবাচক। এই প্রত্যেকটাই হচ্ছে কি আমার প্রথম দ্বিতীয় তৃতীয় যত কিছু বলতে পারি, এগুলো সব হচ্ছে আমার ক্রমবাচক বিশেষণ, অর্থাৎ ক্রম বোঝাবে। এরপরে আমরা এতক্ষণ দেখলাম নাম বিশেষণের প্রকারভেদ। এখন আমরা দেখব আরেকটা যে 2 নম্বরে ছিল ভাব বিশেষণ, মানে প্রথমটা ছিল নাম বিশেষণ, পরেরটা ছিল ভাব বিশেষণ। তো আমরা এখন দেখব এই এছাড়াও আর মানে ভাব বিশেষণ কাকে বলে। তো যে বিশেষণ দিয়ে বিশেষ্য এবং সর্বনাম ছাড়া অন্য কোনো একটা পদের অবস্থা প্রকাশ করবে তাকে আমরা বলবো হচ্ছে কি ভাব বিশেষণ। যেমন আমরা প্রথমে বলেছিলাম বিশেষণ সাধারণত বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদ এদের দোষগুণ অবস্থা প্রকাশ করে। এতক্ষণ আমরা যেই নাম বিশেষণ নিয়ে আলোচনা করেছিলাম সে বিশেষ্য এবং সর্বনামের দোষগুণ অবস্থা প্রকাশ করে। আর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব এ হচ্ছে স্পেসিফিকভাবে বিশেষণের এবং ক্রিয়াপদের দোষগুণ অবস্থা প্রকাশ করবে। ক্রিয়াপদের দোষগুণ অবস্থা প্রকাশ করবে। যেমন আমরা পরের স্লাইডে গেলেই দেখতে পারবো, প্রথমটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এই বিশেষণটা কি করবে, বাক্যের যে ক্রিয়াপদ তার দোষগুণ অবস্থা প্রকাশ করবে। যেমন আমি যদি বললাম সে দ্রুত সাঁতরায় বা লোকটি দ্রুত হাঁটে, প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, এখানে দ্রুত হাঁটে, এই হাঁটাটা হচ্ছে ক্রিয়াপদ, এটাকে আমি ক্রিয়াপদের একটা গুণ হচ্ছে দ্রুত, তো এটাকে আমি বলবো ক্রিয়া বিশেষণ। তো এবারে যারা এইচএসসি 2025 তাদের সিলেবাসে ক্রিয়া বিশেষণ মানে বিষয়টা বাদ দেওয়া হয়েছে, তার মানে ক্রিয়া আলোচনা করতে গেলে এটা উল্লেখ করা লাগবে, কিন্তু ক্রিয়া বিশেষণের আলাদা একটা বিষয় আমাদের রয়েছিল এই পদাশ্রিত নির্দেশকের মধ্যে, এদেরটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 2025 যারা, কিন্তু 2026 যারা তাদের কিন্তু এটা সিলেবাসে রয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো এটা বাদ না দিতে, অবশ্যই এটা পড়তে। তো এটা আমরা পরে আলোচনা করব, আজকে আমাদের ক্রিয়াপদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। এরপরে আরেকটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এটা হচ্ছে কোনো একটা বিশেষণের দোষ গুণ বা অবস্থা প্রকাশ করবে। তো বিশেষণের দোষ গুণ অবস্থা কিভাবে প্রকাশ করে, যেমন আমি বললাম সাকিব অত্যন্ত ভালো। এখানে সাকিব ভালো, ভালো একটা দোষগুণ অবস্থা প্রকাশ করছে, কিন্তু সেই ভালোটা আবার কি রকম তা প্রকাশ করছে অত্যন্ত। তো এই অত্যন্তটা হবে আমার এখানে বিশেষণের বিশেষণ। তো যাই হোক, এটাই ছিল আমাদের বিশেষণের শেষ প্রকারভেদ, যেটা ভাব বিশেষণ। তো এই ছিল আমাদের বিশেষণ। এই বিশেষণের আলোচনাটা অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ এটা নিয়ে ওরকম আসলে বিস্তারিত নেই। তো এখন তোমাদের সামনে যেই একটা মানে তোমাদের সামনে একটা প্যাসেজ আসবে, অর্থাৎ একটা অনুচ্ছেদ, ওই অনুচ্ছেদ থেকে তোমরা এখন 5টা বিশেষণ পদ চিহ্নিত করে দেখাও, করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমরা পরবর্তী ক্লাসে ওইগুলো ঠিক হয়েছে কিনা সেটা আমি জানাবো, এবং যদি কোনো একটা বিষয় এখানে তোমাদের একটু প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে, কোনো সন্দেহ বা কোনো কনফিউশন কোনো কিছু থাকে, সেটাও আমাদেরকে জানাও। আমরা
পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন থেকে আমরা এরকম বিভিন্ন গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব প্রতি ক্লাসেই। তো আর অবশ্যই যদি তোমাদের কোনো পার্সোনাল চয়েসও থাকে সেটাও আমাদের ভিডিওতে কমেন্টে জানাও যে আমার এই টপিকে সমস্যা, তো আমরা চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করতে। তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।